এক দু ঘন্টা 3 ঘন্টা আমাদের এক এক আসলে কোনো ব্যাপার নেই। শাখা পোশাকা বাইন করে কত রকম গান করা যায়, তাই না? গানের অভাব নেই। তোমাদের ওই টাইম মতো ছাড়তে হয়, তাহলে আমি কত করবো বলো? আধ ঘন্টা যদি বলো, আধ ঘন্টা আমি আধ ঘন্টায় করবো। যদি বলে 1 ঘন্টা করতে হবে, 1 ঘন্টা করবো। এখন বাজে কত? 4:10। আহায় আহা আহায় আহায়। ওর কথার পরিবর্তে কথা বলতে গেলে অনেক টাইম লাগে। যাক, আমি সব ছেড়ে দিলাম। তোর কোনো ধর কস মস্তিষ্ক ভেউ পেলেন গান করে দেবো। ওরে চন্দনে ডালে ডালে ওরে যত লাগে বাসা, কালি কালি ও বলে ডাকে ও দেবী মামন ছাড়ে চন্দনে ডালে ডালে কত লাগে বাসা, কালি কালি বলে ডাকে দেবী মামন চন্দনে ডালে ডালে। আদি বিপদে ওরে মাতা মোহন সাধনে আদি দুর্গতি না স্মরণ করলো অতি তারা তারিলে চন্দনে ডালে ডালে কত লাগে বাসা, কালি কালি বলে ডাকে দেবী মামন চন্দনে ডালে ডালে। অন্য ঘটি নাক মা মনীষা কাজে স্মরণ করলো। রাজা ধর্মধারকে বলছেন, হে প্রভু, একটিবার তুমি যদি মা মা বলে মনসা চরণ তলে একটা পুষ্প দিয়ে তোমার যে কোনো কাজে তুমি বেরিয়ে যাবে, তোমার আপদ বিপদ ঘটবে। মায়ের কথা সেই করে অবহেলাই হইলে তুমি সবে তো পুজো লখাই দিয়ে যান পাশের ঘরে দিতে চন্দনে ডালে ডালে কত লাগে বাসা, কালি কালি বলে ডাকে দেবী মামন চন্দনে ডালে ডালে। কত সুন্দর ভাবে সপ্তম পুত্র লক্ষ্মীনারকে বিবাহ দিয়ে আজ বাসর ঘরে রেখেছে। কেমন ভাবে লৌহ সুরের দেশে গিয়ে লৌহ নিয়ে এলো ওরে বিশ্বকর্মা দিয়ে বাসর ঘরা আউতালিতে হইল। আবার নতুন পাশে নেউন দিয়ে দিতেছে পাহারা, আর নানা বিদ্যুৎ
না দিয়ে ঘিরা আউতালি করে আবার ওপরেতে ময়ূর দিয়ে বাবা আচ্ছাদন করিয়া অগ্নি কুণ্ড চতুর পাশে যান তাও তাও বোঝে হ্যাঁ অন্যখান হরি হয়ে যাবে রে যান ওহ বাসর ঘরে রে চন্দনে ডালে ডালে কত লাগে কলিকাতি বলে ডাকে দেবী মা মনসা চন্দনে ডালে ডালে বলো চতুর্পাশে অগ্নিকুণ্ড দিয়ে বাসর ঘরে দাও দাও করে জ্বলছে এই বাসর ঘরখানা যদি অগ্নিকুণ্ড দিয়ে জ্বালাতে হয় কোথায় গেল পুরো কোথায় গেল কোথায় গেল ভাই তুমি করে বাঁধনে বাড়িতে হেরে দাদা লৌহ বাঁধন টানা বড় রাজা চন্দ্রধর পাথরে এমতারে বাড়ি চলে তরলায় বসে পাহারা দিচ্ছে ভাবে টানা দিচ্ছি কোনে বা রাজা এলে তুমি আজ চম্পক না ঘরে রে চন্দনে ডালে ডালে কত লাগে কলিকাতি বলে ডাকে দেবী মা মনসা চন্দনে ডালে ডালে তুমি এই চম্পক নগরের রাজা চম্পক নগরটা কোথায় চম্পক নগরটা হচ্ছে সর্বশব্দ সর্বশব্দের ঊর্ধ্বে চম্পক নগর কি যেটাই পিতৃসত্তা মহাবস্তু সেই শত সহস্রের উপরে বসত করে তাই পিতৃধন যে রক্ষা করতে পারে তাকে বলা হয় চন্দ্রধর যে চন্দ্র সত্তাকে রক্ষা করে ধারণ করতে পারে সে হচ্ছে চন্দ্রধর তুমি যে চন্দ্রধর তুমি যদি চন্দ্র সত্তা বস্তু ধারণ করে তুমি চন্দ্রধার হয়েছ তাহলে তোমার মনে এত ভয় কেন এত দ্বিধা কেন সাঁওতালি পর্বতে পুত্র আর পুত্র বধূর জন্য একটা লৌহ বাসর ঘর তৈরি করে তুমি তার ভিতরে কিছু খড়কুটো জ্বালিয়ে তাও দাও করে অগ্নি জ্বালিয়ে ধোঁয়া যাতে বাহির না হয় বিশ্বকর্মাকে বললে বিশ্বকর্মা যদি আমার বাসর ঘর হইতে ধোঁয়া বাহির হয় তাহলে তোমার মতদান যাবে তুমি শিকানেতে বাসর দানা করিলে আয়োজন বাবা তোমার পুত্র মারা যাবে ভাবি যখন চন্দনে ডালে ডালে কত লাগে কলিকাতি বলে ডাকে দেবী মা মনসা চন্দনে ডালে ডালে বাসর ঘরে যদি কোনো সন্তান রাখা যায় সেই ঘরে যদি অক্সিজেন প্রবেশ না করে বুঝলে কোনো সন্তান যদি রাখা যায় সেই ঘরের ভিতরে বাঁচবে তাহলে অক্সিজেন প্রয়োজন আছে তাই না তুমি মূর্খ রাজা ওই বাসর ঘরে মনসা যাওয়া লাগবে না আর মনসা যদি না
আমার কথা বিশ্বাস না হয় এই বাসরের চিত্রগুলো একটুখানি এই ধরো, 1 মিনিটের মধ্যে মই সাদা হয়ে যাবে। তুমি এই বাসর ঘর এমন ভাবে বন্ধ ভাবে তৈরি করেছো, তুমি নির্বোধ রাজা, তোমার কোনো বোধ শক্তি নেই। তোমার যদি বোধ শক্তি থাকতো তাহলে এইভাবে বাসর ঘর তৈরি করে নিজের পুত্র বধূকে রাখতো না বাসর ঘরে। হাপান গান সামান্য নয়। কয়েকটা কথা জিজ্ঞাসা করেছিল, বলিস হবে না, হবে না, এইগুলো হতে বহু দূর আগাতে হবে, তারপরে হবে। তোমার কথা মতোই আমি তোমাকে বলেছিলাম। ওই বাসর ঘরে ওই লক্ষ্মী তারা বেহুলাকে বাঁচাবার পরে মনসা গিয়েছিল। মনসা যেই দেখল আমার এই পুত্র বধূকে যদি এই বাসর ঘরে রাখা যায়, অক্সিজেন বিনা যদি মারা যায় লক্ষ্মী তার বেহুলা, আমার কার্য সিদ্ধ হবে না, আর পুনরায় ওদের সরকারে ফিরিয়ে দিতে পারবো না। তাই মনসা আমার বাসর ঘর দর্শন করে ওই সাঁওতালি পর্বত হইতে এসে বিশ্বকর্মাকে স্মরণ করল, বিশ্বকর্মা তুমি আমার কাছে এসো, আমার সঙ্গে দেখো। মায়ের কথা শুনে বিশ্বকর্মা এসে বললো, মা তুমি আমাকে কেন ডেকেছো বলো। বললো বিশ্বকর্মা, আমার কথা নেবে, এই মুহূর্তে সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘরে গিয়ে ঈশান কোন একটা ছিদ্র করতে হবে তোমার। সেই ছিদ্র দিয়ে যেন আমার সুন্দর লখাই আর বেহুলা অক্সিজেন দ্বারা তারা বেঁচে থাকে, তাদের জন্য না মারা না যায়। তুমি শালা নির্বোধ রাজা, তোমার কোনো হুঁশ বোধ নাই। তুমি পুত্র বধূকে মনসার ভয়ে তুমি বাসর ঘরে বন্ধ করো। তুমি জানো না বাসর ঘর কোথায়? তাদের প্রথম জীবনে এই রঙ্গরসের মঞ্চে তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে তুমি রেখে দিও। তুমি রাজা না হয়ে ওই শালা পথের একটা ভিখারি বা পাগল হয়ে যদি ফেকবে, তাহলে তোমাকে বলা যেতে হয় এটা পাগল। বিশ্বকর্মা মায়ের কথা শুনে বলল, মা রাজা চন্দ্রধর তার পুত্র বধূকে ওই বাসর ঘরে রেখে চতুর পাশে অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বালিয়ে নানাবিধ ঔষধ পাতা দিয়ে ঘিরে নেউল ময়ূর আচ্ছাদন করে ওই বাসর ঘরে দরজা বাড়ি হাতে নিয়ে বসে আছে। মা বলো, আমি কেমন করে পুনরায় ওই বাসর ঘরে আমি প্রবেশ করবো, আর কেমন ভাবে সিদ্ধ করবো? যদি আমি সিদ্ধ করতে যাই ওই রাজা চন্দ্র আমার অহংকারী দাম্ভিক রাজা আমার গদ্দান দেবে, আমি মার দিতে পারবো। বললো বিশ্বকর্মা, তুমি আমার কথা নেবে, যদি তুমি ওই লৌহ বাসর ঘরে গিয়ে একটা ছিদ্র না করতে পারো আমি অভিশাপ দেবো, তুমি ধ্বংস হয়ে যাবে। অভিশাপের কথা শুনে বিশ্বকর্মা তাড়াতাড়ি মায়ের ধারণ করে বলি, মা গো আমি যাবো লৌহ বাসর ঘরে, তোমার জন্য যদি আমার মিথ্যা কথা বলতে হয় মা, আর ওই লক্ষ্মী তার বেহুলাকে যদি বাঁচাতে হয়, আমার একটা মিথ্যা কথা বলবার জন্য যদি বেঁচে যায় মা, আমার দাবি তাড়াতাড়ি বেহুলা আর লক্ষ্মীটাকে বাঁচাবার ধরে বিশ্বকর্মা গেলেন সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। চন্দ্রধার বাসর ঘরে হেমদার বাড়ি নিয়ে বসে আছে। বিশ্বকর্মাকে দিকে বলল, বিশ্বকর্মা
তোমার বাসর ঘর তৈরি করা হয়ে গেছে, আমার পুনরায় যাবে শুধু বাসর ঘর। বিশ্বকর্মা করজোড়ে মিনতি করে রাধাকান্ত হারিকে বলে, হে রাধাকান্ত ধর, আমি তো বাসর ঘর তৈরি করে দিছি কি, কিন্তু ওই বাসর ঘরে আমার একখানে হাতুর আর বাটালি করে আছে, আমি সেই হাতুর আর বাটালি নিতে। বিশ্বকর্মা তার প্রথম জীবনে একটা মিথ্যা কথা বলেছিল চন্দ্রহার রাজা। ওই হাতুড়ি বানার খানা বিশ্বকর্মা বাসর ঘরে গিয়ে ঈশানে করে হাতুড়ি খানা ধরে যেমন বাটালির উপর ঘা দিয়েছে, একখানা চিত্র বাহির করে পানের ফোঁটা চুলের ফোঁটা দিয়ে আবার পুনরায় বন্ধ। বাবা হাত প্রশ্বাস আমরা যাও। তাই বিশ্বকর্মা মা মনসা বলল, বিশ্বকর্মা আমার জন্য তুমি যেমন মিথ্যা কথা বলি ওই লৌহ বাসর ঘর ছিদ্র করেছ, আমার কথা নেবে তোমার ওই একটা মিথ্যা কথার জন্য ভাদ্র মাসের শেষে আশ্বিনে সংক্রান্তি পড়বে, ওই বিশ্বকর্মা আর মনসার পূজা তুমি মায়ের সামনে এই বিশ্ব চরাচরে তোমার পূজা হবে। এইবার বাসর ঘর ছিদ্র হয়ে গেল, বাসর ঘর ছিদ্র হয়ে গেল। বেহুলা আর লক্ষ্মী তাকে বাঁচাবার করে তারপরে কি হলো, মা মনে মনে চিন্তা করি যত নৌকরি নাচ ছিল সবাইকে আজ ডাকে। মায়ের কাছে অনুপতি না গেছে বলতে, মাগো একটি বাড়ি পাকড়ে বলে, মা তুমি কেন আমাদের ডেকেছ? মা মনসা নাগের কাছে অনুপতি না গিয়ে একে একে যখন উপস্থিত হয়েছে সব নাগের কাছে দেখে দেখে বলতে, হে নাগ, আমি যদি তোমাদের জননী হই আর তোমরা যদি আমার পুত্র হই, আমার কথা নেবে এই নিষিদ্ধাজ্ঞ থাকতে সন্তানী পর্বতে লৌহ বাসর ঘরে যাবে, ওই বাসর ঘরে গিয়ে একমাত্র লক্ষ্মীর নামকে তুমি দর্শন করি, বাসর ঘরে লক্ষ্মীর নামকে মৃত্যু দেহ দান করতে পারো, তবে আমার কাজ সিদ্ধ হবে, নতবা ওই অগ্নিপুত্র দাও দাও হয়েছে। মা মনসা আদি নিজের পা নিজে বিছান চলেছে, এই ভারধাম হইতে যায়। একে একে উনপতি নাগ সাঁওতালি পর্বতে বাসর ঘর থেকে অগ্রসর হলো। সাঁওতালি পর্বতে গিয়ে তাকে চতুর পাশে দাও দাও করে আপনি বন্ধু চলছে, আর সেই গাছের গন্ধে ওই নাগ সাঁওতালি পর্বতে প্রবেশ করবার সৌন্দর্য একে একে সবাই জিজ্ঞেস করিল, মাগো আমাদের কোনো সাধ্য নাই ওই অটল ঘরে গেল। মা মনসা দায়ে পড়ে গেল। ধামনা বলে একটা নাগ ছিল, সেই ধামনা তাড়াতাড়ি এসে বললো, মাগো মা মনসা তুমি কেন চিন্তা করছো? একটিবার কৃপা করে আমাকে আদেশ করো, তোমার সাধ্য মতো 13 নদীর বাড়িতে নারকেল ডাঙা মধুপুর গ্রামে
কালীয় নাগ আছে, সেই কালীয় নাগ আসলে পরে তোমার এই কার্য সিদ্ধ হবে না তোমার। এইবার নাগের কথা শুনে মা মনসা কি করলেন, ওই 49 নাগকে আগে আগে একে একে বিদায় দিয়ে ধামনাকে বললে, ধামনা তাহলে একে মাত্র ডুবে যাবে ওই 7 সমুদ্রের নদীর পারে। আমার আগে আগে বেঁচে আগে বলছে মা গো, ধামনাকে বাঁচাতে হবে না মা, তুমি একবার আমাকে আদেশ করো আর আমার বদলে কিছু মুশকিল দাও মা, আমি যাবো ওই 7 সমুদ্রের। মা আমার ওই বেচনাগের কথা শুনে আজ পাঠাতে কেমন হবে, এই হবে চোদা হবে চো হাজারে ওরে ওরে শাশু বুঝো পারে মেজোটা আমি তো জানে
এই মেছনাগ মায়ের কাছ থেকে 2.5 তোলা বৃষ্টি আর ধামনাকে আনতে গেল। আর গত নিশীতে যে বৃষ্টি বাদল হয়েছিল, চাষি ভাইরা মাঠের ভিতরে বৃষ্টি বাদল, সেই বৃষ্টির ভিতরে কিছু মৎস্য গুন্ডা দেখে ওই মেছনাগ নিজের বদন হইতে বিষ নামিয়ে রেখে ওই মৎস্য আহার করেছিল। ফিরে এসে এই জায়গায় আর আমার বিষ নাই, যত কীট পতঙ্গ পিপিলিকা ওই বিষটা ভরণ করেছে। আমার কাঁদিতে লাগিল, ওরে কাঁদতে কাঁদতে মায়ের কাঁদে গেল, ওই মেছনাকে অভিশাপ করলে, হে মেছো, আজ মায়ের বিপদ কালে তুমি মাকে উদ্ধার না করে তুমি যা মৎস্য আহার করেছো আর তোমার বদনের বিষ হারিয়েছো, তোমাকে আমি অভিশাপ দিলাম, আজ হইতে তোমার এই কচু বাগানে বাস হবে। আমরা যাকে বলি বাবা ধোড়া সব, জল ধোড়া, বলে তোমার কাপড়ে কোনো জীব মারা যাবে না, আর তোমার সচারে আচারে তুমি চলতে পারবে না, তোমার বসত কচু বাগান। এন কথা শুনে হেতা কর্মতাই হইল, বলে কচু বাগানে ঘোড়া হয়ে গেল। এইবার ধামনা আপনার স্মরণ করে ধামনে এসে মায়ের চরণে প্রণাম করে বলতে, মাগো আমার বদলে তোমার বিষ দিতে হবে না, আমি বিষ ছাড়া আমার সাদা মনে যাবতানে কোনো বাধা তো থাকবে না। আগে নিজের মনকে সাদা করতে হবে, কি বাবা? নিজের মন যদি সাদা না করা যায়, আমি যেখানেই যাই না কেন আমার কিন্তু জায়গা হবে না। ওই আগে সাদা নিজের মন, পরে করো ভজন, আগে করো
নিজের বোনকে সাদা, তারপরে হবে ভজন। আর এই ভজন জানতে পারলে তার কোনোদিন হবে না গো মরণ। সাতশো মধ্য 13 হলো জীবন, পার হয়ে তাই যাবে আমার মায়ের চরণে ধরে মাখো যাব ভাব পারে। মেটো যা রে সমুদ্র পারে, মেটো যা রে সমুদ্র পারে, মেটো যা। এমন সময় টাকা হবে আমার গো আশার পেয়ে আজ মায়ের লীলা চলে দান করে তাই দানে জোরে গতি মানতে ঘরে খাইতে বাপ জানো তাই করে মনে বড় সাবে মেটো যা সমুদ্র পারে, মেটো যা চলিতে চলিতে ধামা চলিতে লাগলো আমার ছাত্র বদর পারে আগে দেখা মত করিলাম সেইখানে সেই আজ কালি কালি বলে আছে ডাকতে বেরিয়ে উচ্চ স্বরে কালি বলে যখন আমার নাম ডাকিল আমার কালি নাগো করিতে শুনে কালি নাগো যাস করিতে শুনে বদল দিয়ে দিল ও মেটো যা রে ওরে সমুদ্র পারে, মেটো যা রে সমুদ্র পারে, মেটো যা। যখন কালীনাগ বলে রেখেছে না, কালীনাগ অহংকারে গর্জন দিয়েছে বলতে কার এত সাহস আমার রাজ্যে এসে আমার নাম ধরে উচ্চস্বরে আজ কালী কালী বলে ডাকে। মা মনসার দোহাই আবো দাদা নাইলো বলে মায়ের কথা শুনে কালীনাগ অবিচি বলছে ওই শোনো ধামনা আমার কথাই দেবে বলো ও বিপদে কালে এই যে তুমি বিপদ তাহলে এই যে তুমি আমায় খুঁজে লাগে মায়ের সামনে দাঁড়িয়ে কালীনাগকে বলছে কালীনাগ আমার কথা নেবে আজ মা মনসা বিপদে পড়েছে আর স্মরণ করেছে আমার সালে বলে কেন মা কি এমন বিপদে পড়েছে যে সেই মায়ের সম্মুখে গিয়ে আমাকে দাঁড়াবে আমি আজীবন ব্রহ্ম সাপে পূর্ব জন্মে আমি ছিলাম বিশ্বধর্মী রাজা ওই ব্রহ্ম সাপে সাবান্তার হয়ে কালীনাগ
কালীনাথ রূপ ধরে এই কালিদাহর জলে আমি আছি আজ ডুবত ওই জলের ভিতরে। আমার না বললে হে কালীনাথ